ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছু চালিকায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি8 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। সেই লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন, কিন্তু একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার কোনো নজির বা বর্তমান কমিশনের পূর্ব কোনো অভিজ্ঞতা না থাকায় ত্রয়োদশ নির্বাচনকে চ্যালেঞ্জিং মনে করছে ইসি। তাদের এই চ্যালেঞ্জের মধ্যে যোগ হয়েছে আবারও নির্বাচন বানচালে পতিত আওয়ামী সরকারের হুমকি। শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়কে ঘিরে নানা নাশকতার ভয় দেখাচ্ছে দলটি। এর বাইরে আবার জামায়াতের আমির গণভোট নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে। নির্বাচন ঘিরে এমন নানা সংকট সম্ভাবনার মধ্যে আবার সরকারের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কোনো কোনো দল। প্রশ্ন উঠছে কোনো একটি দলের পক্ষ হয়ে ডিসি এসপি বদল করা নিয়েও। এমন নানা প্রশ্নের উত্তরের পাশাপাশি বিগত 15 মাসে সরকারের সফলতা ও ব্যর্থতা নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। স্বাগত জানাচ্ছি আপনাকে আজকে রাজকাহনে। জি, এই যে আসলে অন্তর্বর্তী সরকার এবং এই সরকারটার আসলে বাংলাদেশের জন্য এক ধরনের ইতিহাস বলা চলে, যেই সময়টার মধ্য দিয়ে আসলে আমরা পার করে এসেছি। এরপরে একটি গণতান্ত্রিক উপায়ে ফিরে আসে এবং সুষ্ঠু নির্বাচন ঘিরে আসলে বাংলাদেশের মানুষের অনেক স্বপ্ন। শফিকুল আলম, সামনে নির্বাচন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে। আমরা বারবার এই সরকারের কাছে এরকম এক ধরনের প্রতিশ্রুতি পেয়েছি। আপনি কি মনে করছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে এই সরকার যে দৃঢ় প্রতিজ্ঞতার কথা বলছে, সেটি আসলে আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তিগুলোর যে প্রতিযোগিতা আছে, সেখানে যে স্বার্থের প্রেক্ষাপট আছে, সবকিছু মিলে কেমন দেখছেন? নিরাপত্তা ঝুঁকি আছে কিনা? না, আমরা কোনো নিরাপত্তার ঝুঁকি দেখছি না। আমরা মনে করি জাতিক একটা খুবই ভালো ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পিসফুল একটা ইলেকশন পাবে। শান্তিপূর্ণ একটা ইলেকশন আমাদের করা আমাদের একটা প্রতিশ্রুতি, এবং আমরা মনে করি এটা খুবই উৎসবমুখর হবে। বাংলাদেশের ইয়াং ছেলেমেয়েরা যারা ধরেন, এদের সংখ্যা যদি আপনি 30 বছরের নিচে ধরেন, 30-35 বছরে, তাহলে এটা অনেক ভোটার, 5-6 কোটি। তারা এই গত 16টা বছর ভোটই দিতে পারেনি। তারা তাদের ভোটিং রাইটসটা এক্সারসাইজ করবেন। তো একটা পুরো আমরা আশা করছি যে সবাই তাদের পরিজন নিয়ে, পাড়া প্রতিবেশী নিয়ে ভোট কেন্দ্রে আসবেন, ভোট দিবেন, এবং এই ভোট কেন্দ্রে আসা এবং ভোট কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য যতটুক সিকিউরিটি মেজার নেওয়ার দরকার আমরা সব মেজারগুলোই নিয়েছি, এবং আপনারা দেখবেন এটা রাইট টাইমে। এবং আমরা মনে করি না কোনো শক্তি আছে এই দেশে বা বাইরের থেকে কেউ এই নির্বাচনকে মানে ডিসরাপ্ট করে বা এটাকে এক ধরনের কোনো ধরনের কোনো কনস্পিরেসি আমরা দেখছি না। সেটি হয়তো আপনারা দেখছেন না, কিন্তু প্রধান উপদেষ্টা শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতা কামনা করেছেন, সেটি খুবই স্বাভাবিক। কিন্তু এই মুহূর্তে আসলে পুলিশের যে সামর্থ্য আছে সেটি নিয়ে এক ধরনের জননিরাপত্তার শঙ্কা, সেটি কেটে উঠতে পারছে না। কিংবা আপনি পুলিশের গত 3-4 মাসের রেকর্ড দেখেছেন? বাংলাদেশের ক্রাইমের রেকর্ড দেখেছেন? আমরা মনে করি বাংলাদেশের পুলিশ ইজ ডুইং ব্রিলিয়ান্ট জব। তারা অনেক ভালো করছে, তারা সমস্ত কিছু গুছিয়ে এনেছে, কনফিডেন্স লেভেল অনেক হাই। দেশে যেই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগে যেই ধরনের শঙ্কাগুলো ছিল সেগুলো একদম নাই বললে চলে। এবং তাদের আমি বলবো যে তারা অনেক প্রিপেয়ার্ড, তারা সমস্ত কিছুর জন্য এখন প্রস্তুত। তাদেরকে যে ম্যাটেরিয়ালস, যেগুলো সিকিউরিটি অ্যাপারেটাস যেগুলো দরকার লাগে সেগুলো দেওয়া হচ্ছে, এবং তারা ইভেন সার্ভেও করছেন কোন কোন ভোট কেন্দ্রগুলো একটু ভালনারেবল হতে পারে, সেগুলো রিস্কি হতে পারে, সেই রিস্কি ভোট কেন্দ্রগুলোকে এক্সট্রা কী মেজার নেওয়া যায়। সবচেয়ে বড় কথা, 8.5 লক্ষ সিকিউরিটি ফোর্স থাকবে, তার মধ্যে 1 লক্ষর মতো থাকবে মিলিটারি। আগের প্রত্যেকটা ভোটের ধরেন 40, 50, 60 হাজারের উপরে কোনো সময় ছিল না। তো আমরা আশা করছি যে সম্মিলিত প্রয়াসে আমরা একটা ভালো ইলেকশন দেবো। আর ইলেকশনটা করে হচ্ছে লোকাল কমিউনিটি যদি সবাই আসে ভোট কেন্দ্রে, আসলে 2-1টা কেউ এটাকে ডিসরাপ্ট করার কিছু হয় না। আর অনেকে আওয়ামী লীগের কথা বলে যে আওয়ামী লীগ এগুলো করবে। আওয়ামী লীগ গত কী করতে পারে আমরা তো গত 10 দিনে দেখেছি। তারা একটা মিছিল করতে পারে নাই, একটা র্যালি করতে পারে নাই। ওদের সমস্ত কিছু হলো ফেসবুক কেন্দ্রিক, সমস্ত কিছু হচ্ছে একটা বাইরের দেশের থেকে একটা আমরা এটা করছি ওইটা করছি। ওরা ফেসবুকে লকডাউন করে, ফেসবুকে প্রোটেস্ট করে, পুরনো ছবি এনে দেখায় যে এইখানে হচ্ছে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ভালোভাবে রিজেক্ট করেছে। ওদের যদি সত্যিকার অর্থে লজ্জা শরম থাকতো
তাহলে ওরা এই সমস্ত কিছুর থেকে ওরা লেসন নিত, ওরা লেসন নেয়নি, বরঞ্চ একটা হাম্বিতম্বি করছে, যেটা আসলে বাংলাদেশের মানুষ আর নিচ্ছে না। যে এরপর আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন এবং সেই সুযোগটা আসলে কিছু কিছু ক্ষেত্রে আমরা করেও দিচ্ছি কিনা। আপনি পরিসংখ্যানের কথা বলছিলেন, ডিএমপির পরিসংখ্যান বলছে রাজধানীতে মাসে গড়ে 20টি খুনের ঘটনা ঘটছে। মাসের 20টি, গত বছর কয়টা ছিল? গত বছর কি 20টা ছিল নাকি আরো বেশি ছিল? আমরা কি সেই একই রকম পরিস্থিতির আপনি মধ্যে দিয়ে আবার যেতে বাংলাদেশের চাই কিনা? খুনের যদি রেট দেখেন, এটা একটা খুব স্টেবল একটা রেট। গত 50 বছরে আপনি যদি খুনের রেট দেখেন, বাংলাদেশে প্রতি 10 লক্ষে 19 থেকে 22 জন খুন হয়। এটা একটা স্টেবল রেট। ইভেন যখন যে সমস্ত ইয়ের খুবই ডেডলি, যেমন 2024-এ, সেই সমস্ত ইয়েরও আপনি দেখবেন যে এটা একটা পপুলেশন ওয়াইজ এটা এরকম। আপনি যদি এই বছর 20টা হয়, গত বছর আপনি যদি দেখতেন, হ্যাঁ গত বছর 10টা ছিল, এই বছর 20টা হচ্ছে। যারা রিপোর্ট করছেন তারা চালাকি করেন। তারা চালাকি করেন কি, তারা এই বছরটা দেন, গত বছরে কি ছিল তার আগের বছর। আমি বলবো যে আপনি 5 বছরটা দেন। এবছর যদি 20টা হয়, গত বছর কি 10টা ছিল? আপনি যে দেখবেন যে গত বছর 20টা না 21টা ছিল। এইটাই হচ্ছে মানে আপনি তো এই চালাকিগুলো করে আপনাদের, এবং এটা আমাদের যারা এডিটোরিয়াল স্টাফ যারা আছেন, যারা কপি এডিটর আছেন, তারা এই কোশ্চেনগুলো করেনও না। এই জন্য আমরা কি করছি জানেন, আমরা করছি হলো পুরো 5-6 বছর 10 বছরের স্ট্যাটিস্টিক্স একবারে দিয়ে দেই, যে এই যে দেখেন, আপনারা কম্পেয়ার করে দেখেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ হয়েছে আপনারা বলছেন, আপনারা গত 5 বছরের স্ট্যাটিস্টিক্স দেখেন, চুরি কি ছিল, খুন কি ছিল, নারী নির্যাতন কি ছিল, এগুলো আপনারা দেখেন। আবার জনমনে এক ধরনের আতঙ্ক তো সৃষ্টি হচ্ছে। আমরা এটা আতঙ্ক করছে হচ্ছে অতি সম্প্রতি সময় ঢাকা চট্টগ্রামে বেশ কিছু টার্গেট কিলিং দেখলাম। এগুলো আতঙ্ক তৈরি করার মূল কারণ কি জানেন? অনেক ক্ষেত্রে আমি বলবো যে আমাদের না জানা, আমরা অনেক কিছু জানি না। আমি যদি স্ট্যাটিস্টিক্সগুলো জানতাম যে না এটা মোরলেস এইরকমই আছে, তাহলেও হতো না। হ্যাঁ অবশ্যই যে কোনো খুনই খারাপ, যে কোনো খুনই আপনাকে ভয়ের একটা কারণ তৈরি হয়ে দাঁড়ায়। কিন্তু আপনাকে দেখতে হবে যে আমার সোসাইটি কি স্ট্যাবল একটা সোসাইটি আছে কিনা, সেটা আছে। আর যেটা হচ্ছে যে ইয়াং ছেলেমেয়েরা যারা রিপোর্ট করে, যারা ক্রাইম বিট করে, তাদের দেখবেন যে অনেকেই হচ্ছে ইয়াং একটা ছেলে, সে যদি 20 বছর, আমেরিকায় যেয়ে দেখবেন যে ছেলেটা, যে লোকটা ক্রাইম বিট করছে তার বয়স হয়তো 85, সে তো 50, 60, 70 বছর ধরে ক্রাইম রিপোর্টিং করে আসছে। কিন্তু আমরা তো সেই তরুণদের কাঁধে ভর করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছি। তরুণের একটা ইস্যু হচ্ছে যে তরুণদের যে সে তো অনেকদিন এই জবে নাই, সে যদি আগে 10 বছর ধরে এই কাজটা দেখতো বা 20 বছর, তাহলে তখন তার রিপোর্টের ধরনটা একটু ডিফারেন্ট হতো। আমি এটা বলবো না, আমি বলবো যে আমাদের ইনফরমেশনে অনেক গ্যাপ আছে, এই গ্যাপগুলোকে অনেক এক্সপ্লয়েট করে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানানভাবে আসলে গুজব সৃষ্টি করা হচ্ছে, সেই কথা আপনি নিজেও বলেছেন। আবার এই সরকারের মধ্যে যারা উপদেষ্টা আছেন তারা অনেকেই আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি অ্যাক্টিভ, সেরকম সমালোচনাও আছে। আপনি একটু আজকে যা আমাদের উপদেষ্টা যারা মাহফুজ আলম, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, আমি সেটা একটু পড়তে চাই। মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদ বিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে, পুরো পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার। এটা ওনার পার্সোনাল অপিনিয়ন, উনি কি পরিপ্রেক্ষিতে এটা দিয়েছেন আমি এটা জানি না। উনি যে পরিপ্রেক্ষিতেই দিয়ে থাকুন, এটা ওনার পার্সোনাল অপিনিয়ন, আমি এই বিষয়ে মন্তব্য করতে চাই না। জি, এই যে আমরা নির্বাচন নিয়ে চিন্তা করছি, আপনি আওয়ামী লীগের কথা বলছেন, এবং আওয়ামী লীগ আসলে কি কি করতে পারে, এবং সবাই আসলে বলার চেষ্টা করছে, বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকরা, যে তাদের হাতে যথেষ্ট পরিমাণ অর্থ রয়েছে এবং তাদের আর্থিক অবস্থা যথেষ্ট ভালো। বাইরের দেশে বসেও বাংলাদেশের ভেতরে তারা যে কোনো ধরনের সংঘাত সহিংসতা করার মতো সক্ষমতা তাদের এই মুহূর্তে আছে বলে কি আসলে আপনারা মনে করছেন কিনা? না, আমরা কিছুতেই আওয়ামী লীগকে তো আমরা দেখি না। আপনি এই যে গত 10 তারিখ থেকে ওরা এই গত 17-18 তারিখ পর্যন্ত একটানা প্রোগ্রাম ছিল, আপনারা ওদের কোনো প্রোটেস্ট মিছিল দেখেছেন? আপনারা দেখেছেন যে এইখানে ওরা বড় একটা মিছিল করেছে? ওরা যেটা পারে সেটা হচ্ছে, যেটা ওরা অনেক আগে করতো, আগে একবার শেরাটন হোটেলের সামনে ওরা ওই যে বাস পুড়িয়ে 11 জনকে মেরেছে, এইগুলো পারে। লগি বইটা দিয়ে ওরা পিটিয়ে 12 জনকে মেরেছে, এইটা আওয়ামী লীগ সবসময় করে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা দেখছি যে এখন বাস পোড়াচ্ছে, একটা ময়মনসিংহ এটা চালক মারাও গেছেন। হ্যাঁ, আমরা সাসপেক্ট করছি, পুলিশ সাসপেক্ট করছে ওদের কিছু কিছু লোক, এই যে চার্চে কিছু গির্জায় দেখবেন যে ককটেল ছোড়াও হয়েছে, ককটেল ফুটে নাই বাট ছোড়াও হয়েছে। হ্যাঁ,
সেগুলোর আমরা পুলিশ সাসপেক্ট তারা হচ্ছে এগুলো করে ওরা আসলে দেখাতে চায় যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ। এরপরে কিন্তু জনগণ তো রিজেক্ট করেছে, ও তো কেউ তো মিটিং মিছিলেও যাচ্ছে না। এত শুনলাম যে টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে, $234 বিলিয়ন তারা বাইরে নিয়ে গেছে। হ্যাঁ, 26-27 লক্ষ কোটি টাকা বাইরে নিয়ে গেছে, নিয়ে যে এখন ওই টাকা কিছু পাঠিয়ে যে লোককে মোটিভেট করে যে মিছিল করবে সেটার অ্যাবিলিটিও নাই। কিন্তু এরপর আসলে অভ্যন্তরীণ যে নিরাপত্তা সেটিকে ঘিরে আসলে রাজনীতি কেমন হতে যাচ্ছে কিংবা নির্বাচন কেমন হতে যাচ্ছে সেটি নিয়ে যথেষ্ট আলোচনা আছে। যখন সরকারের আসলে এত গুরুত্বপূর্ণ একটি পদে থাকছেন একজন উপদেষ্টা, তিনি এই ধরনের মন্তব্য করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটি আসলে আমাদেরকে একবার চেষ্টা করে কিনা। আমি এই ফ্রাস্ট্রেশনের জায়গাটাতে একটু, আপনি যখন বলছিলেন যে আমরা আসলে গড়টা জানি কিনা যে দেশে আসলে দৈনিক এরকম ভাবে হচ্ছে হত্যাকাণ্ড, 1 দশকের মধ্যে দেশে দৈনিক গড়ের সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয়েছে চলতি বছর। এটা আমি বলবো যে আপনি যদি গত বছর ধরেন এই বছর ধরেন একই রকম আছে প্রায়। 2021 সালে এই সংখ্যা ছিল 9। এটার কারণ কেন জানেন? এটার এই বছরের এটার কারণ, মূল কারণ হচ্ছে যে গত বছরে যেগুলো খুন হয়েছে 22-24-এ, ইভেন এইগুলো যে সমস্ত খুন 2013, 14, 15-তেও হয়েছে, সেগুলো খুনেরও এবছর রেজিস্ট্রেশন হয়েছে। আপনি পুলিশকে একটু ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে সেই সময়, কেননা তখন পুলিশ অনেক কেসই নিত না। যারা আওয়ামী লীগ দ্বারা খুন হয়েছে, আওয়ামী লীগের পুলিশ বাহিনী, ওইটার মার্ডার কেসই পুলিশ নিত না, সেই কেসগুলো এখন এসে ফাইল হচ্ছে। তো আপনি তো দেখছেন যে এই পুরো সব ডেটা নিয়ে বলছেন যে এই বছর তাও খুবই মার্জিনাল, আমি বলবো যে এটা কিছু না। এবং শেখ হাসিনার ইস্যুতে আসলে এই সরকারকে আমরা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে দেখেছি এবং সেই বিচারের রায়ও আমরা হতে দেখলাম আপনাদের সময়টাতে। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হচ্ছে। কি মনে করছেন, ভারতকে আসলে শেখ হাসিনার এই মুহূর্তে সবচাইতে ট্রাস্টেড ফ্রেন্ড হিসেবে বলা আখ্যা দেওয়া হচ্ছে এবং তারা আসলে শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা সেটি নিয়ে অনেক রকমের আলোচনা সমালোচনা আছে। দ্বিতীয় চিঠি পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে। কি মনে করছেন ভারতের জবাবটা কেমন হতে পারে? আমরা জানি না ভারতের কি জবাব, বা পুরো পৃথিবী, গ্লোবাল কমিউনিটি চায় যে শেখ হাসিনা কে বাংলাদেশে ফেরত পাঠানো হোক, পাঠানোর পরে সে যেন বাংলাদেশের যে কোর্টকে ফেস করুক। তাকে যে ভার্ডিক্ট দেওয়া হয়েছে সে পারলে অ্যাপিল করার তার সুযোগ আছে, অ্যাপিল করতে পারে, এবং সে কি করেছে, সে কি ধরনের ক্রাইম করেছে পুরো পৃথিবী জানে। তার পুরো এই ক্রাইমের যে, বিশেষ করে জুলাই অগাস্টে সেই যে ভয়াবহ হত্যাযজ্ঞ করেছে, সেটা তো ইউএন ইনভেস্টিগেশন করেছে, আমাদেরও ইনভেস্টিগেট করা লাগে নাই। তাদের রিপোর্টেই এসছে কত শত শত তরুণীকে মেরেছে, 133 জন শিশুকে সে হত্যা করেছে। তার মধ্যে 4 বছরের আহাদ আছে, 6 বছরের রিয়া গোপ আছে, সবাইকে উনি এই জন্য উনি দেয়। এবং অডিও রেকর্ড আছে যেটা ফরেন্সিক্যালি এক্সামিনও করা হয়েছে, সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে যে উনি অর্ডার দিচ্ছেন খুন করার জন্য, লেথাল উইপেন ইউজ করার জন্য। উনি তো একটা ম্যাস মার্ডারার, ভয়াবহ রকমের খুনি। বাংলাদেশের ইতিহাসে আপনি এই রকম আর একটা খুনি দেখেছেন? আপনি হিস্ট্রিটা একটু পড়ে আসেন না। বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বড় খুনি আর পয়দা হয় নাই। ভয়াবহ, উনি যেই রকম, উনি ঠান্ডা মাথায় ওনার লোকজনকে নির্দেশ দিচ্ছেন এদেরকে খুন করতে হবে। আপনি ঠান্ডা মাথায় আছেন যে আপনি জানেন যে 3-4 হাজার লোককে আপনি গুম করে ফেলেছেন। হ্যাঁ, এবং উনি জানতেন না এগুলা, খুবই ভালোভাবে জানতেন যে কারা কারা হচ্ছে, কি যেন গুম হচ্ছে। ওনার এগুলো কি জানার বাইরে ছিল? যারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে, এটা সাজানো নাটক দিয়ে বানানো হচ্ছে। তারপরে যে হত্যাযজ্ঞ সাপ্লাই করেছেন, মাওলানা সাঈদীর বিচারের রায়ের দিন যেই হত্যাকাণ্ড হয়েছে, সেগুলো কি বাংলাদেশের মানুষ ভুলে গেছে নাকি? ভয়াবহ রকমের একটা হত্যাযজ্ঞ। এই যে রায়টি, সেই রায় ঘিরে তো আসলে পুরো বাংলাদেশ সেই রায়ের দিকে তাকিয়েছিল, কিন্তু এই রায় নিয়ে উদ্বেগও প্রকাশ করতে দেখলাম আমরা। জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে, হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তারা হয়তো ওই যে আমরা আসলে যে ফাঁসির রায় দেওয়া হয়েছে, সেই ফাঁসির রায়টিকে তারা সমর্থন করছেন না। এটা ওরা ওদের সোসাইটির নর্মস দিয়ে আমাদের সোসাইটিকে দেখতে চায়। ফাঁসি তো ইয়েতেও আছে, সিঙ্গাপুরে নাই? সিঙ্গাপুরের মানুষ কি শিক্ষিত না? আপনি, এটা হচ্ছে ফাঁসির যে জিনিসটা, এটা ওদের সোসাইটিতে ওরা ফাঁসিটা মেনে নিতে পারে না। কারো ফাঁসি হোক, যে ম্যাস মার্ডারার করে, যেমন আপনি নরওয়েতে একটা বড় রকমের কিলিং হয়েছিল, কি আন্দ্রেস ব্রেভিক, সে 77 জনকে মেরে ফেলেছে, তাকে ওরা ফাঁসি দেয়নি। এটা ওদের সোসাইটি সেইভাবে ইভলভ করেছে সেভাবে। তো আমাদের সোসাইটিতে ফাঁসিটা সবাই দেখেন যে এটা একটা যৌক্তিক একটা রায় হিসাবে। এবং এটা এমন না যে আমাদের, এটা আমেরিকায়ও আছে ফাঁসি। আপনি সিঙ্গাপুরে প্রায়ই ফাঁসির রায় হচ্ছে। সিঙ্গাপুরের লোকরা কি অশিক্ষিত নাকি?
শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ইস্যু নিয়ে আসলে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কতে কোনো ঘাটা পড়তে যাচ্ছে বলে কি একটা মনে লোকের জন্য আমাদের সাথে তাদের সম্পর্কের ঘাটতি পড়বে কেন? আমরা চাই ইন্ডিয়ার সাথে আমাদের ভালো সম্পর্ক হোক, কিন্তু অবশ্যই এই জিনিসটা বারবার প্রফেসর ইউনূস বারবার বলছেন, এটা অবশ্যই মর্যাদাপূর্ণ সম্পর্ক হতে হবে, এখানে চিঠি ছাড়া এটা আপনারা অন্য রেসপেক্টের আরো কোনো সম্পর্ক পথে হতে হবে, হাঁটার সিদ্ধান্ত এটা নিচ্ছেন ন্যায্যতা সমতার সম্পর্ক হতে হবে। সরি, সেক্ষেত্রে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসতে আপনারা চিঠি ছাড়া শেখ হাসিনাকে ফেরত আনার পক্ষে অন্য কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার কোনো চিন্তা ভাবনা করছেন? এটার জন্য আমরা যেটা করছি বা যেটা অলরেডি ইন্টারন্যাশনাল কমিউনিটি করছে, সেটা হচ্ছে যে একটা প্রেশার তো তৈরি হচ্ছে। ইন্টারন্যাশনাল সবাই জেনেছেন যে হাসিনা কী ধরনের খুনি ছিল। আপনি আল জাজিরার 52 মিনিটের আপনি ডকুমেন্টারি দেখেন, বিবিসির 36 মিনিটের ডকুমেন্টারি দেখেন, এগুলো স্পষ্ট হাসিনা কি ক্রাইমটা করেছেন। এমন কোনো বড় ওয়েস্টার্ন নিউজ আউটলেট নাই যারা হাসিনার এই ভয়ঙ্কর 16 বছরের কাহিনী বা সে জুলাই আগস্টে কি করেছে, কি ধরনের আপনি খুন খারাপি করেছে, সেগুলোর উপরে তারা আন্তর্জাতিক অপরাধ আপনাকে একটা উদাহরণ দিই। এই যে যাত্রাবাড়ি সামনে যে কিলিংটা হলো থানার সামনে, সেটার উপর একটা ইন্টারন্যাশনাল হচ্ছে যারা লিগ্যাল রাইটস জাস্টিস নিয়ে কাজ করে এরকম একটা থিঙ্ক ট্যাঙ্ক, ওইটার উপর একটা ভিডিও বানিয়েছে। সেই ভিডিওতে আপনি দেখেন 8 না 10 মিনিট 15 মিনিটের সম্ভবত ভিডিও। সেইটা ভিডিও ওরা তৈরি করতে 6500 ভিডিও ফুটেজেস তারা ইউজ করেছে। মানে কি পরিমাণ এভিডেন্স আছে হাসিনার। বাংলাদেশে এমন কোনো লোকের কাছে নাই যে এভিডেন্স নাই যে হাসিনা কি কাজটা করেছে, কি ভয়ঙ্কর ধরনের খুনি ছিল। জি, আবার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি আসলে খোদ শেখ হাসিনা নিজেই তৈরি করেছেন, অর্থাৎ নিজের করা আইনে তিনি নিজেই ফেসে গেছেন, যেটি আমরা বলার চেষ্টা করছি। কিন্তু আবার এই ট্রাইব্যুনালে অনেকেই আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কাজ করছেন, অনেকেই আসলে সেভাবেই এই রায়টিকে ঘোষণা করেছেন, সেই দৃষ্টিকোণ থেকেও দেখার চেষ্টা করছেন। এই সমালোচনা এটার সাথে এই আইসিটি আর হাসিনার করা আইসিটির আকাশ পাতাল তফাৎ। আমরা অনেক রিফর্ম করেছি, তারটা ছিল ক্যাঙ্গারু কোর্ট। আমাদের এখানে আমরা সিরিজ আকারে রিফর্ম করেছি। আপনি পারলে একটা রিপোর্টারকে জিজ্ঞেস করে, আপনাদের যিনি ল বিট করেন তাকে জিজ্ঞেস করেন যে আমরা কি চেঞ্জেস এনেছি সেই সময়ে যা ছিল আর এখনকার এখানে অনেক চেঞ্জেস। এটাকে মোর ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড সেটার সাথে এটা ওই স্ট্যান্ডার্ডকে সামনে রেখে এইটাকে রিফর্ম আনা হয়েছে। আবার যেই দিন আসলে শেখ হাসিনার এই রায় ঘোষণা হবে, ঠিক একদিনে নিরাপত্তা উপদেষ্টা তিনি ভারতে অবস্থান করছিলেন, সেই জায়গাগুলো নিয়েও আসলে আপনাদেরকে নানান সময় নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই 14 মাস পেরিয়ে প্রায় 15 মাস চলছে। এই 15 মাসে আসলে আপনাদেরকে বিভিন্ন সময় প্রায় প্রতিটা কাজেই যদি আমি বলি নানানভাবে আলোচনা সমালোচনার মুখোমুখি দাঁড়াতে হয়েছে। কেমন গেছে আপনাদের এই 15 মাস? আমি আসবো এই জায়গাটিতে, একটি বিরতি নিয়ে আসতে চাই। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার জি25 ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমাদের সাথে শফিকুল আলম আছেন আজকে। শফিকুল আলম, এই সরকারের এই 15 মাসে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, আপনাদের সফলতা ব্যর্থতার অনেক ধরনের আলোচনা আছে। সম্প্রতি চট্টগ্রাম এবং ঢাকার 2টি বন্দর পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দিয়েছে অন্তর্বর্তী সরকার, যেটি নিয়ে নানানভাবে প্রশ্ন উঠছে এবং এই যে সরকারি সিদ্ধান্ত সেটিকে অস্বচ্ছ এবং জাতীয় স্বার্থ বিরোধীও বলা হচ্ছে। সেই সাথে গোপনীয়তার মাধ্যমে আসলে এই ধরনের যে চুক্তিগুলো আছে সেগুলো করা হচ্ছে, কিন্তু কেন গোপন থাকছে? আমরা এটা নিয়ে মনে হয় অনেক, আমাদের বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান এটা নিয়ে বড় পোস্ট দিয়েছেন, ওইটা আমরা শেয়ার দিয়েছি। আমরা এটা নিয়ে অনেক এক্সপ্লেনার দিয়েছি। তারপরেও যারা এটার বিরোধিতা করছেন তারা আসলে দেশের বিরোধিতা করছেন। তারা চান যে দেশ একটা বনসাই হয়ে থাকুক। এরা অনেকটাই বনসাই টাইপের, মানে পুরো দেশটাকে একটা বনসাই করে ইয়ের মধ্যে রেখে দিতে চান। তাদের এই পলিটিক্স যে মানুষ বুঝে গেছে, কেউ যে নিচ্ছে না, তাদের ওই জ্ঞানটুকুও হয়নি। তারা কেউ যে তাদের পলিটিক্সটা যে নিচ্ছে না, এটা তাদের বোঝা উচিত। এইটা একটা মানে পুরো পৃথিবীতে যতগুলো, আপনি মুম্বাইয়ে যান, মুম্বাইয়ের পোর্ট কারা অপারেট করছে? ইন্ডিয়ান অথরিটি অপারেট করছে, এটা পোর্ট সিঙ্গাপুর অথরিটি অপারেট করছে। তাহলে এই সিদ্ধান্তগুলো মানে আলোচনার মাধ্যমে হলে ক্ষতি কি ছিল? আলোচনা, আমরা যথেষ্ট আলোচনা হয়েছে, কিন্তু বন্ধ কর্তৃপক্ষ কিংবা আসলে বাংলাদেশের সবার সাথে এটা আলোচনা হয়েছে। এটা জাতির এটা আপনি বন্দরকে এফিশিয়েন্ট করা ছাড়া আপনি এগোতে পারবেন না, আপনি জব তৈরি করতে পারবেন না, বাংলাদেশে ম্যানুফ্যাকচারিংয়ে বিপ্লব আনতে পারবেন না। আপনার ইয়াং ছেলে মেয়ে প্রতি বছর 20-25 লক্ষ ছেলে জব মার্কেটে ঢুকছে, তার আমি জব তৈরি করতে পারছি না। আপনি যতক্ষণ না পোর্টটাকে এফিশিয়েন্ট করছেন, প্রবলেম হচ্ছে কি বন্দরের তোলা খান অনেকে,
বন্দর থেকে চাঁদাবাজি করেন অনেকে, এই চাঁদার টাকা অনেক জায়গায় যায়। এই লোকগুলো এখন এইটার বিরুদ্ধে নেমে গেছে, তাই এটা তো আমরা জানি। এখন ওনারা চায় দেশ সাফার করুক, কিন্তু ওনার পকেটে যেন টাকাটা ভরে। তারা এটা বছরের পর বছর করছেন, বছরের পর, একদিন না, দশকের পর দশক করেছেন। বন্দরের টাকা কতজন বড় লোক হয়েছেন। তো এই জিনিসটা আমরা এই পৃথিবীর বেস্ট কোম্পানিগুলোকে দেওয়া হচ্ছে। লালদিয়া পোর্ট যিনি অপারেট করছেন, এপিএম টার্মিনালস, তারা বিশ্বের 20টা পোর্টের মধ্যে, যে টপ 20টার মধ্যে 10টাই তারা অপারেট করেন। আমরা কি ফালতু কোম্পানি নিয়ে আসছি? জি, কিন্তু আবার এই যে আপনারা যারা এটা প্রোটেস্ট করছেন তারা পুরো দেশ বিরোধী কাজে নেমেছেন। দেশ এগোক এটা ওনারা চান না। আপনারা ক্ষমতায় হয়তো আছেন আর 3 মাস অর্থাৎ নির্বাচন পর্যন্ত, এবং আপনাদের রুটিন ওয়ার্ক করাটা আমরা আমাদের 40-50 বছরের চুক্তি করার অধিকার আপনাদের আছে। আমরা আমাদের লাস্ট দিন পর্যন্ত দেশের স্বার্থের পক্ষে কাজ করে যাব। এই গভর্নমেন্ট কাজ করে যাবে, এটা এই গভর্নমেন্ট এই কাজের জন্য এনারা এসেছেন। জি, কিন্তু এই যে চুক্তিগুলো আসলে আগামী 30 বছর, 40 বছর, 50 বছর, সেটি আসলে আপনাদের সেই চুক্তি করার অধিকার আছে কিনা সেটি নিয়েও তো প্রশ্ন আছে। আমাদের চুক্তি করার অধিকার আছে, আমাদের সবগুলো। আমরা যদি পলিটিক্যাল ডায়ালগ করতে পারি, আমরা জুলাই চার্টার করতে পারি, আমরা যদি বিচার করতে পারি, আমরা এটা চুক্তি করব না কেন? সবই তো জনগণের মঙ্গলার্থে। জি, আপনি যে এই ধরনের চুক্তির কথা বলছেন কিংবা জুলাই চার্টারের কথা বলছেন, আপনি কি মনে করেন পরবর্তী যে সরকার নির্বাচিত হয়ে বাংলাদেশে আসবে তারা আসলে আপনাদের মতন করে সেই সব কিছুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, সেই সক্ষমতা রাখছেন কিনা? আমরা এমন কোনো কাজ করছি না যেটা টিকবে না। আমরা যে কাজগুলো করা হচ্ছে সেটা টিকবে কেন? অনেক অনেক বছরের পর বছর, দশকের দশক টিকবে। আপনি অর্থনৈতিক উন্নয়নের কথা বলছিলেন, যদি আমি অর্থনৈতিক দিকটাতে দেখি, 14 মাসে 13টি দেশে 14 বার সফর করেছেন প্রধান উপদেষ্টা, এবং জানতে চাচ্ছি এই সফরগুলো থেকে আসলে বাংলাদেশ কি পেয়েছে? এই যে যিনি রিপোর্ট করেছেন, এটা যে পত্রিকায় এসছে, যে রিপোর্টার এটা করছেন, সেই রিপোর্টারের মানে রিপোর্টিং এর রও জানেন না। আমি এক জায়গায় গেলাম আর কালকে আপনি আমার এইখানে ইনভেস্টমেন্ট এসে পড়বে। আপনি যান, যে আপনি কাজগুলো এগিয়ে রাখেন, তারপরে আস্তে আস্তে আপনাকে চিনে তখন আসে। আপনি একদিন গেলেন, একদিন যাওয়ার পরেই আপনার সাথে তার সম্পর্ক হয়ে গেল। আপনি আস্তে আস্তে বিল্ডিং ব্লক তৈরি করেন, তার সাথে আপনার সম্পর্ক তৈরি হয়। এইভাবে কেউ রিপোর্ট করে যে না ওই 13টা দেশে গেছেন, 13টা দেশের থেকে ইনভেস্টমেন্ট আসা উচিত। আপনি একটা দেশে যান, তাদের ইনভেস্টরদেরকে বলেন, তারা তখন আসা শুরু করে আপনাকে জানতে চেষ্টা করে যে আপনার বিষয়ে, তখন আপনি এই ইনভেস্টমেন্টটা হয়। কারোটা কাজে দেয়, কারোটা কাজে দেয় না, কেউ আসে কেউ আসে না। কিন্তু আপনি তো আপনার হাল তো ছাড়া যায় না, আপনি হাল ছাড়বেন না, আপনি যেতে হয়। নিশ্চয়ই আমরা হাল ছাড়তে চাই না, কিন্তু আন্তর্জাতিকভাবে বা আসলে আমাদের যারা বন্ধু রাষ্ট্র আছেন তাদের সাথে আসলে আমাদের সম্পর্কটা এই মুহূর্তে কেমন, কিংবা বাংলাদেশের ভিসা নিয়ে অনেক কথা হচ্ছে যে বাংলাদেশের ভিসা বন্ধ। লালদিয়া পোর্টের, লালদিয়া টার্মিনালের যে ইনভেস্টমেন্টটা $550 মিলিয়ন, এইটা ইউরোপের যে কোনো দেশের এটা হাইয়েস্ট ইনভেস্টমেন্ট, সিঙ্গেল হাইয়েস্ট ইনভেস্টমেন্ট। তারা ওনারা কি এমনি আসলেন? তারা তো এই দেশের এই গভর্নমেন্টের যে রিফর্মগুলো নিয়েছেন, যে কাজগুলো করছেন, তা দেখে তারা একটা তারা ইমপ্রেস হয়ে তারা এখন এই চুক্তিটা করেছে। আবার এই দীর্ঘ সময়ের চুক্তি দেখে রাজনৈতিক মহলে এই ধরনের আনাগোনা আছে যে আপনারা আসলে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চান, সেই কারণে আসলে আপনারা এত লম্বা লম্বা চুক্তি করছেন। আমি বলবো যে একটা মানে বোকার মতো কথা হলো সত্যিকার অর্থে। এটা কোনো, আমরা তো বারবার বলছি, প্রফেসর ইউনূস বারবার বলছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে। এই বিষয়ে আমাদের কোনো অ্যাডভাইজার কেউ, আপনি আমাদের কোনো অফিসিয়াল কোনো এটার বাইরে যে একটা কথা বলেছেন, এই বিষয়ে তো আমরা বারবার একই মেসেজ দিচ্ছি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে। আবার ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি আসলে নির্বাচন হয়, সেক্ষেত্রে গণভোট এবং সংসদ নির্বাচন দুটো একই দিনে হওয়ার যে কথা আমরা শুনতে পাচ্ছি, এবং আইন উপদেষ্টা এটি বলেছেন খুব শীঘ্রই হয়তো এটি আসলে আইন হিসেবে আসতে যাচ্ছে। কিন্তু জামাত সহ 8টি দল তারা কিন্তু ভিন্ন কথা বলছেন, তাদের দাবি আসলে আমরা মনে করি আমাদের চিফ অ্যাডভাইজার জাতির উদ্দেশ্যে ভাষণে যেই কথাগুলো বলেছেন, পুরো জাতি সেটা মেনে নিয়েছেন, এবং জাতি এখন ভোটের জন্য প্রস্তুত। সেটা গণভোট এবং পার্লামেন্টারি ইলেকশন একদিনে এটা করার জন্য প্রস্তুত। এই প্রশাসনকে আপনারা কতখানি আসলে মেইনটেইন করতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন আছে। নিশ্চয়ই আজকে সারাদিন আসলে যোগাযোগ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে, সেটা আপনি দেখেছেন নিশ্চয়ই। শনিবার চট্টগ্রামে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী তিনি একটা বক্তব্য রেখেছেন, এবং তিনি বলেছেন যে নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যা নির্বাচন এলাকায় প্রশাসনে যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমি তার বিষয়ে কমেন্ট করতে চাই না, বাট এই প্রশাসন প্রফেসর ইউনূসের
প্রত্যেকটা অর্ডার মেনে চলে এবং সেই অনুযায়ী এটা ইন্টারিম গভর্নমেন্টের প্রশাসন, তারা ইন্টারিম গভর্নমেন্টের থেকে তাদের যে স্টেপ নিচ্ছে সেই অনুযায়ী তারা কিন্তু রাজনৈতিক দলের উনি কি আলোকে কথা বলেছেন আমরা পলিটিক্যাল পার্টিগুলোর বক্তব্যের বিষয়ে আমাদের মন্তব্য কিন্তু তাদের এই ধরনের মনোভাব থাকলে আসলে নির্বাচন সুষ্ঠু হবে কিংবা লেভেল প্লেইং ফিল্ড এটা তাদের বিষয়। আমরা এটা আমাদের দায়িত্ব একটা ভালো ইলেকশন করা, সেটার কাজ আমরা করছি এবং আপনারা দেখবেন আমরা কাজটা করতে পারলাম কিনা। যে প্রশাসনকে ঢেলে সাজানোর দায়িত্বটাও তো অনেকখানি আপনাদের। দিনের রাতে যে ডিসি বদল নিয়েও নানা আলোচনা হচ্ছে, ডিসিদেরকে হয়তো শুধু বদলি করা হচ্ছে, কিন্তু ফ্যাসিস্ট সরকারের আমলে যারা কর্মরত ছিলেন তারা অনেকেই থেকে আমরা যাদেরকে পদায়ন করা হচ্ছে তাদের বিরুদ্ধে তো আমরা খুব একটা দুইটা রিপোর্ট দেখেছি, কোনো ধরনের মেজর আমরা কোনো তাদের বিরুদ্ধে আমরা কোনো রিপোর্ট দেখি না বা কেউ বলেনি যে ওনারা কাজের জন্য ফিট না। দে আর ডুইং গ্রেট জব, তারা দে আর ফিট পিপল। তাহলে রাজনৈতিক দলগুলো বারবার এই ধরনের অভিযোগ কেন আনছেন সেটাও আমরা জানি না। আমরা মনে করি না আমরা সেই ধরনের অভিযোগ আমাদের কাছে আমরা পাচ্ছি না। আমরা মনে করছি যে যাদেরকে পদায়ন করা হচ্ছে তারা দে আর সাম অফ দ্য বেস্ট অফিসার্স ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন। এবং এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী নির্বাচনে আসলে সবগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং বোঝাই যাচ্ছে আসলে সমসাময়িক অবস্থানে আওয়ামী লীগের হয়তো সামনে নির্বাচন ঘিরে নির্বাচনে অংশগ্রহণ করার মতন অবস্থা নেই, কিন্তু আপনাদের সরকারের অবস্থান কি সেক্ষেত্রে জাতীয় পার্টি নিয়ে একটু আমি আপনাদের সরকারের অবস্থান জানতে চাই। আমরা জানি না, জাতীয় পার্টির বিষয়ে তো কোনো লিগ্যাল কোনো মেজার নেওয়া হয়নি, তাদের তো অ্যাক্টিভিটিস ব্যান করা হয়নি, হয়েছে আমরা তো দেখি না, তাদের বিষয় তারা কি করবেন তাদের বিষয়। বাট বাংলাদেশের মানুষ জাতীয় পার্টির রোল গত 16 বছরে তারা কি রোল প্লে করেছে তারা তো জানে। হাসিনার সমস্ত অপকর্মের দোষর ছিলেন তারা। তারা বারবার অভিযোগ করছেন যে আপনারা আসলে রাষ্ট্রীয় কোনো ধরনের আলোচনায় সভায় তাদেরকে দাওয়াত দিচ্ছেন না। এইটা আমরা জানি না, জাতীয় পার্টির তো কিছু একটা ফ্যাকশনে তো দেওয়া হচ্ছে, বাট তারা তাদের যে কাজগুলো করেছেন তারা তো আমরা দেখি নাই কোনো কিছু অনুতপ্ত হতেও তো আমরা দেখি নাই। বাট আমাদের ল বা এগুলোতে আমরা দেখছি যে তারা তো মানে আইনে ইলেকশন কমিশন তার বলছে না যে তারা ইলেকশন করতে পারবেন না। এই সময়টাতে অর্থাৎ এই 14-15 মাসে এই সরকারের যারা উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছেন তাদেরকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। ইতিমধ্যে 3 জন উপদেষ্টা পদত্যাগ চাইছে জামাত সহ 8 দল, যদিও তারা তাদের নাম প্রকাশ করেননি, কিন্তু তারা আসলে কারা তাদের সম্বন্ধে একটু জানতে চাই। এবং সেই সাথে এই সরকারে আসার সময় আপনারা একটা ওয়াদা করেছিলেন যে আপনারা উপদেষ্টা হিসেবে আপনারা সম্পদের হিসাব দেবেন, সেই হিসাবটিও আসলে জনগণ এখনো পায়নি। কেন পায়নি আমি আসবো আপনার কাছে। আমি একটা বিরতি নিয়ে ফিরে আপনার উত্তরটা নিতে চাই। দর্শক জি25 ইস্পাত মিত্র রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত মিত্র রাজকাহন দেখছেন। শফিকুল আলম, এই সরকার উপদেষ্টাদের বিষয়ে যথেষ্ট স্পষ্ট অবস্থান করে নিয়েছিলেন এবং দুর্নীতির বিরুদ্ধে আপনাদের অবস্থান যথেষ্ট স্পষ্ট ছিল এবং আপনারা কথা দিয়েছিলেন যে আপনারা আসলে একটি সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও এক ধরনের নিয়ম বা বাধ্যতামূলক সেটি করবেন, সেটি হচ্ছে আপনারা উপদেষ্টাদের সহ সরকারি কর্মকর্তাদের যে সম্পদের হিসাব সেটি দিবেন, কিন্তু 14 মাস পার হলেও সেটি আসলে আমরা পাইনি। এবং সিপিডির একজন ফেলো তিনি বলেছেন ঘটনাটা অনেকটা হাসিনার আমলের মতো। ওরা কিছু হইলে হাসিনার আমলের সাথে তুলনা করেন, এটা তো খুবই আনফর্চুনেট। ওনারা দিয়েছেন কিনা আমরা মনে করি যে আগামী গভর্নমেন্ট আসলেই এটা আরও ভালো মতো জানতে পারে না। আগামী গভর্নমেন্ট এসে জানবে যে আমরা কি কি দিয়েছি কি কি দেইনি। সেটি তাহলে আসলে সাধারণ জনগণের জানার না, সব কিছুই তো জানানোর দরকার নাই, কিন্তু আমাদের এখানে এগুলো কিছু ফিনান্সিয়াল কিছু তো সম্পদের বিষয় অনেক ক্ষেত্রেই তো আপনার সিক্রেসি মেনটেন করা হয়। এটা তো একটা আপনার নিজের সিকিউরিটির জন্য এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। সেক্ষেত্রে যখন আসলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কেউ নিচ্ছেন বা জনগণের ভোটে যারা নির্বাচিত উনি তো এর মানুষকে বলতেছেন, উনি রাষ্ট্রকে জানিয়েছেন, উনি তো রাষ্ট্রকে তার এনবিআরকে জানিয়েছেন, যাদেরকে ওয়েল স্টেটমেন্ট দিতে হয় তাদেরকে দিচ্ছেন। কিন্তু ইতিমধ্যে উপদেষ্টাদের আমরা বিরুদ্ধে দিচ্ছি অনেক কিনা রকমের এটা আপনি অভিযোগ এখন আগামী গভর্নমেন্ট এসে বুঝবে যে আমরা দিয়েছি কিনা। ইতিমধ্যে উপদেষ্টাদের বিরুদ্ধে তো অনেক রকমের অভিযোগ আছে, তারা নানানভাবে আসলে কাজ পাইয়ে দিচ্ছেন কিংবা কেমন আপনারা ভালোই রিপোর্ট করেন না, আমরা তো ওয়েলকাম জানাই। যারা যারা এগুলো বলছে বেশিরভাগই দেখবেন যে এগুলো যারা বলছে তারা হলো আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের খুব বেনিফিশিয়ারি, আওয়ামী লীগের দ্বারা ট্যাগিং এর জায়গাটা থেকে কি তাহলে আমরা এখনো বেরিয়ে আসতে পারবো না? আমি এটা কেন বলছি, আমরা ওয়েলকাম তো করি। আপনি যদি দেখেন যে আমার নামে একটা অভিযোগ আছে, আপনি দেখেন না আমি সত্যি সেই কাজটা করেছি কিনা। আপনি 5 জন জার্নালিস্টকে নিয়োজিত করেন, 10 জনকে করেন, আপনি যদি দেখেন যে এই উপদেষ্টার এগেনস্টে কনসিস্টেন্টলি আপনি অ্যালিগেশন পাচ্ছেন, আপনি 10টা রিপোর্টার রেখে তার এগেনস্টে আপনি রিপোর্ট করেন না। তারপরে যদি আমরা আপনাকে ইন্টিমিডিয়েট করি যে না আপনি এটা করতে পারবেন না, আপনাকে যদি আমরা ভয় দেখাই, আপনি ওইটাও রিপোর্ট করে দেন।
কিন্তু আমরা বলছি আপনি ফ্রি টু রিপোর্ট, আপনি রিপোর্ট করেন, কিন্তু যেটা হচ্ছে কেউ তো রিপোর্ট করছে না, রিপোর্ট না করে মানে অনলাইনে এসে আপনার চরিত্র হনন করার একটা চেষ্টা করছে। আমরা ওয়েলকাম জানাই। তো আসলে উপদেষ্টাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন, জামাত সহ 8টি দল 3জন উপদেষ্টা পদত্যাগও চেয়েছেন, তারা কারা? আমরা জানি না ওনারা, আমরা মনে করি আমাদের উপদেষ্টারা যথেষ্ট নিউট্রাল, আনবায়াসড, এবং তারা জাতির স্বার্থে কাজ করছেন, জাতির মঙ্গলার্থে সমস্ত কাজ করছেন। তারা তাদের পার্সোনাল কমফোর্টকে তারা স্যাক্রিফাইস করে এসে, আমি তো বলবো, আমি যেহেতু ওনাদের সাথে নিবিড়ভাবে কাজ করি, আমি দেখেছি তারা সপ্তাহে 7 দিন কাজ করেন, কোনো দিন তাদের সাথে আমার রাত 1টা-2টা পর্যন্ত কাজ করতে হয়। আবার এই রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনাদেরকে নিয়ে এক ধরনের পাল্টাপাল্টি অভিযোগ আছে। কেউ কেউ বলার চেষ্টা করছে যে আপনারা এনসিপি কিংবা জামায়াতের হয়ে কাজ করছেন এবং তাদের সাথে আসলে দীর্ঘদিন ক্ষমতার যে ভাগাভাগি সেটি করার চেষ্টা আমরা করছেন। এনসিপির জন্য কি করলাম, বা জামাতের জন্যই বা কি করলাম, বা বিএনপির জন্য আপনারা দেখেন না। এগুলোর জন্য তো বেস্ট হচ্ছে যে রিপোর্ট, এত বড় এলিগেশন আকাশে বাতাসে ভাসতেছে, আপনারা রিপোর্ট করে দেখান যে আমরা এই পার্টিকে এই সুবিধা দিয়েছি, ওই পার্টিকে ওই সুবিধা দিয়েছি। যেটা হচ্ছে যে এগুলো বেশিরভাগই কানাঘুষা যেমন হয় না, এই সম্পর্কে এটা এই ধরনের অনলাইন কানাঘুষা, সেগুলো আসলে কোনো ভিত্তি নাই। যদি কোনো ভিত্তি পান, আপনারা যদি যথেষ্ট এভিডেন্স দিয়ে রিপোর্ট করেন, অবশ্যই এই গভর্নমেন্ট অ্যাকশনে যাবে। এবং এই সরকারের এই 14 মাসে যদি আমি বলি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার মতো যে একটি বড় ধরনের সিদ্ধান্ত আবারও বাংলাদেশ পেয়েছে, সেটি নিয়ে আপনার মন্তব্য কি? সেখানে আসলে এই যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আবার ফিরিয়ে আনলাম, যেটি 14 বছর আগে আসলে বাতিল করা হয়েছে, সেই ব্যবস্থা আমরা সঠিকভাবে সামনের দিকে প্রয়োগ করতে পারবো কিনা? এটা আমরা তো আশা করি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো বাংলাদেশকে ভালো কিছু ইলেকশন উপহার দিয়েছিল। বাংলাদেশে একটা যে পিসফুলি যে পাওয়ার ট্রান্সফার হয়, সেটা আমাদেরকে শিখিয়েছিল এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার সরকার। এবং ওইটা আমরা যেটা হাসিনা এটাকে বাদ দিয়ে দিয়েছিলেন, কারণ উনি ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিলেন, উনি একতন্ত্র একটা ফ্যাসিস্ট রেজিম চালু করতে চেয়েছিলেন, সেই জন্য উনি ওইটাকে বাদ করে দিয়েছিলেন। এবং আমাদের রাইটসগুলো যে কেড়ে নেওয়া হয়েছিল ওইটা দিয়ে শুরু। ফার্স্টে উনি তত্ত্বাবধায়ক সরকার বাদ দিলেন, তারপরে দেখবেন যে উনি গুম করা শুরু করেছেন, খুন করা শুরু করেছেন। কারণ উনি জানেন ওনাকে আর ক্ষমতা আরেকজনের কাছে হ্যান্ড ওভার করতে হবে না। তত্ত্বাবধায়ক সরকার থাকলে যেটা হতো যে একটা ভালো ভোট হতো, সেক্ষেত্রে মানুষ তার বিরুদ্ধে ভোট দিয়ে তাকে হয়তো সরিয়ে দিত। উনি ওইটাকে পুরো তত্ত্বাবধায়ক সরকারকে উনি বাদ দিয়ে দিয়েছিলেন, ক্ষমতাকে একদম পুরোপুরি শেখ পরিবারের হাতে নিয়ন্ত্রণে আনা। কিন্তু আবার এখনো তো এই সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এক ধরনের প্রশ্ন উঠছে, এটি জুলাই সনদ অনুযায়ী হবে নাকি সে পুরনো পদ্ধতিতে? সেটা আমার মনে হয় যে পরবর্তী যারা গভর্নমেন্টে আসবেন তারা, তাদের তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, যদি ইয়েতে হাভোট পায়, তো সেক্ষেত্রে তারা ডিসাইড করবেন যে এটা তত্ত্বাবধায়ক সরকারটা ঠিক হলো। এখন কে নেতৃত্ব দিবেন বা কি ওইগুলো নিটিগ্রিটি, এটা এমন কিছু না। আপনি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কথা বলছিলেন, দীর্ঘদিন হয়তো আমরা সেটি আসলে দেখার সুযোগ পাইনি, কারণ আমরা দীর্ঘদিন আসলে একটি নির্বাচন দেখারই আমাদের সুযোগ হয়নি। যে জেন জিদের মধ্য দিয়ে আসলে 24-এর আমরা গণঅভ্যুত্থান দেখেছি, তারা আসলে কেউই বলতে গেলে কোনো ধরনের ভোটাধিকার প্রয়োগই করতে পারেনি। এবার আসলে সামনে নির্বাচনে সেই ভোটাধিকার প্রয়োগ করা যাবে কিনা, এবং আপনাদের এই অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে কি না? আমরা তো এই কথাই বলছি যে ইলেকশন, প্রফেসর ইউনূস বারবার বলছেন ইলেকশন ফ্রি হবে, ফেয়ার হবে, শান্তিপূর্ণ হবে, সবাই সব যারা আসলে যখন সরকারে থাকেন তারা প্রত্যেকেই বলেন যে তাদের সময় নির্বাচনটা সর্বশ্রেষ্ঠ নির্বাচন হয়েছে, কিন্তু সেই নির্বাচনে যে সর্বশ্রেষ্ঠ নির্বাচন, আমাদের সময় নির্বাচনটা এখনো হয়নি, তারপরে এটা মন্তব্য করতে, কিন্তু নানান রকম সংকট আছে, সেই সাথে বেশ কিছু সম্ভাবনাও তো আছে নিঃসন্দেহে। আপনাদের সরকারের সময় আমরা বেশ কিছু ভালো ভালো পরিবর্তন আসতে দেখেছি, এবং সবচেয়ে বড় পরিবর্তন আসলে আমরা ফ্যাসিজম থেকে মুক্তি পেয়েছি, এবং যাতে করে এই ফ্যাসিজম আর ফেরত না আসে সেক্ষেত্রে আপনাদের সরকার কোনো কঠিন কোনো ধারা রেখে যাচ্ছে কিনা আমাদের ভবিষ্যতে? সেটার জন্যই তো জুলাই চার্টারটা করা, যাতে বাংলাদেশে ফ্যাসিস্ট রুল আর না হতে পারে। সেটার জন্যই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ফিরিয়ে আনা, সেটার জন্যই আপনার পলিটিক্যাল ডায়ালগগুলো করা, সেটার জন্য এই যে ট্রায়ালগুলো হচ্ছে, যাতে বাংলাদেশের আর কেউ কোনো ফ্যাসিস্ট লিডার এসে মানুষের অধিকার হরণ না করতে পারে, কাউকে গুম না করতে পারে, কাউকে নাটক সাজিয়ে খুন না করতে পারে,
কাউকে বিরুদ্ধে এক্সট্রা জুডিশিয়াল কোনো কাজ না করতে পারে, তার হিউম্যান রাইটসকে যেন অক্ষুণ্ণ রাখে। এইরকম এইটার জন্য তো আমরা এই পুরো এই গত 15 মাসে এই গভর্নমেন্টের পুরো এফার্টগুলোই ছিল এটাকে সামনে রেখে। কিন্তু রাজনৈতিক এক বর্তমান অবস্থান আপনি কি মনে করছেন যে রাজনৈতিক দলগুলো এই জায়গাটিতে একমত হতে পেরেছে, বা আপনারা আসলে যে জুলাই সনদের কথা বলছেন? অবশ্যই তারা 9টা মাস ডিবেট করলো, একমত হতে পারেনি। তারা তো জুলাই চার্টারটা তারাই করেছেন। কিন্তু এখনো অনেক রাজনৈতিক দলের মধ্যে দূরত্ব বাড়ছে, সেরকম শঙ্কা আছে। এটা রাজনৈতিক দল থাকলে এরকম কিছু শঙ্কা থাকে, কিছু দূরত্ব থাকে। আর সবাই যদি দূরত্বই না থাকতো তাহলে আমি আর আপনি তো একই দলই হতাম। রাজনৈতিক দল থাকলে আপনার সাথে আমার একটা দূরত্ব থাকবে। কমিউনিস্ট পার্টি আর ইসলামিস্ট পার্টি তো এক না, ঠিক না? শফিকুল আলম, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। আমি একটু আপনাদের এই সরকারের 14-15 মাসের আসলে সফলতা ব্যর্থতার গল্প আপনার কাছে জানতে চাই। আপনার দৃষ্টিতে কি মনে হয় যে আপনারা সবচেয়ে সফল হয়েছেন কোন কোন ক্ষেত্রে, কিংবা আপনাদের ব্যর্থতাটা ঠিক এই মুহূর্তে কোন জায়গাটাতে? আমি ব্যর্থতা তেমন একটা দেখি না। আমি মনে করি এটা বাংলাদেশের খুবই সফল একটা গভর্নমেন্ট, এবং এটা একটা একটা রেভলিউশনের পরে বিপ্লবোত্তর একটা সমাজে যেই ধরনের একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হয়, তার থেকে এই গভর্নমেন্ট এটা প্রিভেন্ট করতে পেরেছে, করে একটা পিস অ্যান্ড স্ট্যাবিলিটি বজায় রেখেছে। ফলে আপনি দেখবেন যে সমাজে যেই অন্যান্য রেভলিউশন সমাজে যেই ধরনের হানাহানি হয়, এখানে হয় নাই। খুব পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ছিল। আমরা ইকোনমিক রিকভারি হয়েছে। অনেক ক্ষেত্রে দেশের নতুন ফরেন পলিসি হয়েছে। আগের ফরেন পলিসিটা একটা জায়গায় বর্গা দেওয়া ছিল একটা দেশের কাছে, সেই জায়গাতে এটা বহুমাত্রিক হয়েছে। জনগণের রাইটস ফিরে এসছে, যে যা ইচ্ছা খুশি লিখতে পারছেন, ফ্রিডম অফ স্পিচ ফিরে এসছে। এই সরকার যথেষ্ট সক্ষমতা আছে বলে আপনি মনে করছেন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কাছে এই সরকারের সক্ষমতা কতখানি? ভূমিকম্পের ভয় আসলে আমাদেরকে বারবার কাঁপিয়ে দিচ্ছে, সেই জায়গাটি মোকাবেলা করবার মতো সক্ষমতা আমরা কালকে এটা নিয়ে বড় একটা মিটিং আছে, সেই বিষয়ে প্রফেসর ইউনূস সবাইকে ডেকেছেন, এক্সপার্টদেরকে ডেকেছেন, সরকারি যে সমস্ত সংস্থা এটা নিয়ে কাজ করছে তাদেরকে ডেকেছেন, সবাইকে নিয়ে উনি কালকে বসবেন। এই যে নিয়ম নীতি না মানার আসলে যে এক ধরনের ধারা বাংলাদেশে আছে, সেখান থেকে আসলে আমরা বেরিয়ে আসতে পারবো কিনা, সেই জায়গাটিতে আপনারা কঠোর কিনা? সেই জায়গার জন্যই তো আমরা একটা বেটার গভর্নমেন্ট চাই বলেই তো এই সংস্কারের আমরা তো চাই যে বাংলাদেশে ভালো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক হোক, মানুষের সরকারগুলোর জবাবদিহিতা হোক, যাতে আপনি দেখেন মাইলস্টোনের মতো স্কুল এই ঢাকা শহরের বুকে এই স্কুলটা করা হয়েছে, অথচ রাজুকের নিয়ম মেনে স্কুল করা হয়নি। ওইটার কি একটা মাত্র সিঁড়ি ছিল, তার দুই পাশে যদি সিঁড়ি থাকতো, তাহলে এই এতগুলো বাচ্চা মারা যেত। আপনাদের বা সরকারের আসলে সেই জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত হোক, আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই অন্তত এবারের এই অন্তর্বর্তী সরকারের কাছে। শফিকুল আলম, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে রাজকাহনের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 ইস্পাত মিদিত রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। এবিসির সঙ্গেই থাকুন।